ফিরে এসেছি মেঘালয়ের আর একটি নতুন পর্ব নিয়ে। মেঘালয়ের প্রথম পর্বে আমরা শিলং ঘুরেছি, দ্বিতীয় পর্বে চেরাপুঞ্জির কয়েকটি আকর্ষণীয় জায়গা ঘুরে দেখিয়েছি, আর এই পর্বে আমরা চেরাপুঞ্জির 3টি জনপ্রিয় জায়গা ঘুরে দেখাবো। মেঘালয় গেলে যেগুলি একেবারেই মিস করা যায় না: মাওজঙ্গি লাফিং সংডোর ভিউ পয়েন্ট, রিওয়াই লিভিং রুট ব্রিজ ও এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাও লিলং। চেরাপুঞ্জি বা সোহরা খাসি পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি ছোট্ট শহর, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4823 ফুট উচ্চতায় অবস্থিত। এটি ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় পড়ে। মেঘালয় উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের মধ্যে একটি, যার উত্তরে আসাম এবং দক্ষিণে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। চেরাপুঞ্জি হলো ভারতবর্ষের এমন এক জায়গা যেখানে পৃথিবীর মধ্যে দ্বিতীয় সর্বাধিক বৃষ্টিপাত হয়, আর এত বৃষ্টির কারণ হলো খাসি পাহাড়। ভারত মহাসাগর থেকে মৌসুমী বায়ুর প্রবেশপথে প্রথমেই পড়ে মেঘালয়ের এই খাসি পাহাড়, আর এই আর্দ্রতাযুক্ত মৌসুমী বায়ু পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটায় এখানেই। বাই দ্য ওয়ে, আমি হোস্ট অনুরাধা, আপনারা দেখছেন দ্য এক্সটেগার অফ ট্রাভেল। যারা আমাদের মেঘালয় ট্যুরের আগের পর্বগুলি দেখেছেন তারা জানেন আমরা কিভাবে মেঘালয় পৌঁছেছি, আর যারা আগের ভিডিও দেখেননি তাদের জন্য চলুন আরেকবার বলে দিই। আমরা নিজেদের গাড়ি নিয়ে চেরাপুঞ্জি ঘুরেছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল কোলাঘাট থেকে। প্রথম দিন নাইট স্টে করেছিলাম রায়গঞ্জে, ওখান থেকে বনগাই গাঁও হয়ে শিলং, আর শিলং ঘুরে চেরাপুঞ্জি। আমাদের মতো গাড়ি নিয়ে চেরাপুঞ্জি আসতে পারেন, রাস্তা কিন্তু খুবই ভালো। এছাড়া হাওড়া থেকে ট্রেনে করে চলে আসুন গুয়াহাটি, ওখান থেকে গাড়ি বুক করে পৌঁছে যান চেরাপুঞ্জি। দূরত্ব 145 কিলোমিটার, সময় লাগবে 4.5 ঘন্টা মতো। এই পর্বের প্রথমেই দেখে নেব মাওজঙ্গি লাফিং সংডোর ভিউ পয়েন্ট। মেঘালয়ের একেবারে মাঝখানে অবস্থিত মাওজঙ্গি লাফিং সংডোর ভিউ পয়েন্ট, যা ভ্রমণকারীদের জন্য এক রত্ন। যারা সবুজ পাহাড় এবং সবুজ উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভালোবাসেন তাদের জন্য এটি একদম সঠিক জায়গা, যেখানে আপনি দৈনন্দিন জীবনের কোলাহল থেকে মুক্তির স্বাদ খুঁজে পাবেন। আর যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য তো একদম পারফেক্ট জায়গা। এখানে দাঁড়িয়ে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা যে কখন কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখে নিতে পারেন। এই ভিউ পয়েন্টের সামনেই রয়েছে কয়েকটি রেস্টুরেন্ট এবং ক্যাফেতে বসে কফির কাপে চুমুক দিতে দিতে উপভোগ করতে পারেন এই উপত্যকার ভিউ। কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম মেঘালয়ের আরেকটি বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, রিওয়াই লিভিং রুট ব্রিজ। একে আবার জিং মাহাম লিভিং রুট ব্রিজও বলা হয়। একতলার এই ব্রিজটি 300 বছরের পুরনো একটি মানব সৃষ্ট ব্রিজ, যা পান গাছের গুড়ির চারপাশে রাবার গাছের বায়বীয় শিকড়কে জড়িয়ে একটি স্রোতের উপর নির্মিত। পুরো ব্রিজটি তৈরি হতে সময় লেগেছে প্রায় 10 থেকে 15 বছর। সময়ের সাথে সাথে শিকড়গুলি ঘন এবং শক্তিশালী হয়ে ওঠে। গ্রামবাসীদের জন্য নদী পার হয়ে অন্য পাড়ে পৌঁছানোর একমাত্র উপায় এটি। এই ব্রিজটি চড়তে হলে
পার্কিং এরিয়া থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। তবে এটি দেখার পর ট্রেক করার কষ্টটা কিন্তু ভুলে যাবেন। এত সুন্দর একটি গাছের শেকড় দিয়ে তৈরি ব্রিজ, আবার তার তলা দিয়ে সুন্দর পাথুরে নদী বয়ে চলেছে। আপনি ব্রিজেও চড়তে পারবেন, আবার নদীতেও পা ভেজাতে পারবেন। গ্রামবাসীরা এলাকার উন্নতির জন্য পর্যটকদের কাছ থেকে নামমাত্র ফি আদায় করে। পথের ধারে দেখবেন গ্রামের মানুষ কিছু ফল বিক্রি করছে। আমরা ফেরার পথে ওখান থেকে আনারস কিনে খেলাম। আনারস কিন্তু বেশ মিষ্টি ছিল। আরো অনেক ফল আছে, আপনারা খেয়ে দেখতে পারেন। এত সুন্দর নদীর জল দেখে আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলাম না। জুতোটা পাশে রেখে নেমে পড়লাম নদীতে। পা ডুবিয়ে বসে রইলাম কিছুক্ষণ। এখানকার প্রাকৃতিক পরিবেশ যেমন শান্ত স্নিগ্ধ, তেমনি স্বচ্ছ আর ঠান্ডা নদীর জল। এতটা পথ ট্রেক করে আসার পর ঠান্ডা জলটা বেশ ভালোই লাগছিল। বেশ কিছু ফটোশুটও করে নিলাম এখানে। ধীরে ধীরে দেখলাম ভিড় বাড়ছে। সবাইকে সুযোগ দিতে হবে এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। তাই আর ভিড় না বাড়িয়ে পরের ডেস্টিনেশনের জন্য রওনা দিলাম। এরপর চলে এলাম এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ দেখতে, মাওলিনং ভিলেজ। ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন এটিকে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে পুরস্কার দিয়েছে, তাও আবার দুবার, 2003 সালে এবং 2005 সালে। এখানকার আবহাওয়া সারা বছরই মনোরম থাকে, তবে বর্ষাকালে পুরো গ্রাম এবং সমস্ত গাছপালা দেখতে অসাধারণ লাগে এবং পরিবেশও মনোরম হয়ে ওঠে। শিলং থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রামটিকে ঈশ্বরের নিজস্ব বাগান নামেও ডাকা হয়। সকল দর্শনার্থীদের জন্য এখানে উন্মুক্ত দ্বার। গ্রামে পা রাখলেই আপনি নিজেকে এমন এক জগতে নিয়ে যাবেন যেখানে আবর্জনা শব্দটির কোনো অর্থই নেই। প্লাস্টিকের ব্যবহার এখানে কঠোরভাবে নিষিদ্ধ, তার সাথে নিষিদ্ধ ধূমপান। গ্রামের প্রতিটি বাসিন্দা তাদের গ্রামকে নিখুঁতভাবে পরিষ্কার রাখার দায়িত্ব পালন করে। এমনকি এক টুকরো কাগজও কোথাও পড়ে থাকতে দেখা যাবে না। বাঁশের তৈরি ডাস্টবিন ব্যবহার করা হয় এখানে। বৃষ্টির জলকে সংগ্রহ করে পুনরায় কাজে লাগানো হয়। এই মাওলিনং গ্রামটি উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত। এটি ভারত বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত। খাসি উপজাতি তাদের মাতৃতান্ত্রিক সমাজের জন্য স্বতন্ত্র। তাদের সন্তানরা তাদের মায়ের পদবি গ্রহণ করে। ছোট মেয়ে তাদের মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হয়। বিবাহিত পুরুষ তাদের শাশুড়ির বাড়িতে চলে যায়। যে পরিবারে কোনো কন্যা সন্তান থাকে না তাকে দুর্ভাগ্যজনক বলে মনে করা হয়, কারণ বংশ ধরে রাখার জন্য কন্যা সন্তান দরকার। এখানে একজন মহিলাকে অসম্মান করা মানে সমাজের ক্ষতি। যদিও কৃষি তাদের প্রধান পেশা, তবুও তারা শিক্ষার গুরুত্বকে ভুলে যায় না। মাওলিনং গ্রামে রয়েছে একটি মাত্র গির্জা। অ্যাপিফানির গির্জাটি প্রায় 100 বছরের পুরনো। কিংবদন্তি অনুসারে বাংলাদেশ থেকে আগত ওয়েলস খ্রিস্টান মিশনারিরা এখানে আসার পর 1902 সালে এটি তৈরি করেছিলেন। তখন থেকে গ্রামটি খ্রিস্টান ধর্মের ঐতিহ্য অনুসরণ করে। তারা বলেন যে মিশনারিরাই তাদের জীবন পরিবর্তন করেছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানোর উপায় শিখিয়েছেন।
দ্বিতীয় পর্বে আমরা 3টি জায়গা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। এখানে আমরা নাইট স্টে করিনি। ডাউকি রিভার দেখে গুয়াহাটিতে নাইট স্টে করেছি, কিন্তু আপনারা চাইলে এখানে থাকতে পারেন মাওলিনং ভিলেজে এবং রিওয়াই ভিলেজে। এখানে থাকার হোটেল সংক্রান্ত সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। আজ তবে এই পর্যন্ত, ফিরে আসছি ডাউকির ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।